দাঁড়িয়ে আছেন, যারা শুনছেন, সবাইকে জানাতে চাই যে এই বাংলাদেশে আজকে 40 দিনের উপরে হয়ে গেছে। শেখ হাসিনা চলে গেছে, কিন্তু অন্যায়কে চলে যেতে পারে নাই। আমি দুঃখ নিয়ে বলতে চাই, আজকে দেখলাম 1000 প্রায় 1423 বাচ্চা বা শিশু, সাধারণ মানুষ, আম জনতা, সবজি বিক্রেতা, শুধু ছাত্র জনতা না, তারা জীবন দিয়েছে। 20,000-এর উপরে মানুষ আহত হয়ে পড়ে আছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই। এই যে এত এত ত্যাগের বিনিময়ে আমরা কি চেয়েছিলাম? আমরা ন্যায্যতা চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন। আমরা চেয়েছিলাম কোন ফ্যাসিস্ট সরকার যেন আর দ্বিতীয় দফা জন্ম না নেয়। আমরা চেয়েছিলাম এমন বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা সকলে সবার সাথে হাতে হাত ধরে আমাদের দেশ গড়ে তুলব। আমরা যখন আজকে এখানে দাঁড়িয়েছি, আমরা শুধুমাত্র ওই নারীর কথা বলি না যেই নারী শুধুমাত্র আজকে চাকরিজীবী, যে ঘরে আছে, যে ইট ভাঙে, যে ভাঙার, যে শ্রমিক, যে রাস্তায় ভিক্ষা করে, সেই মানুষটার অধিকারের কথা বলি, সেই মানুষটার জীবনের কথা বলি, সেই মানুষটার পক্ষের কথা বলি। কিন্তু দুঃখ নিয়ে আমাদের বলতে হচ্ছে, আমার পূর্ববর্তী বক্তারাও বলে গেছেন, আজকে মাত্র 40 দিনের ব্যবধানে আমাদের এখানে দাঁড়াতে হয়েছে। কখনো চিন্তা করেছেন বাংলাদেশে 51% নারী এবং 49% পুরুষ, এর মধ্যে গার্মেন্টস শ্রমিক কত কত আছে? আপনার যে ইনকাম হয়, সেই ইনকামের গার্মেন্টস শ্রমিকদের ভূমিকা কত? আর সেই গার্মেন্টস শ্রমিকের মধ্যে 70-এর বেশি 80% হচ্ছে নারী। নারীর অধিকার, নারীর কাজ করার ক্ষমতা, যোগ্যতা, সুযোগ যদি আপনি না দেন, কখনো কি ভেবে দেখেছেন আপনার দেশের অর্থনীতি কিভাবে ভেঙে পড়তে পারে? আপনি আজকে এখানে দাঁড়িয়ে আছেন, আপনার মা, আপনার বোন, আপনার শিশু, কন্যা, সে তার যদি নিরাপত্তা আপনি না দিতে পারেন, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশকে আপনি কখনো দাঁড় করাতে পারবেন না। আপনি চিন্তা করে দেখেন তো, যে আজকে যখন কোনো মানুষ যায়, যখন কোনো নারী যায়, যখন কোনো পুরুষ যায়, সেই পুরুষ কি পোশাক পরে? আমরা কি কখনো প্রশ্ন করি? আমরা কি কখনো প্রশ্ন করি যে পুরুষ তুমি খালি গায়ে কেন ঘুরে বেড়াচ্ছ? আমরা কি প্রশ্ন করি এই পুরুষ তুমি তোমার বিধিবদ্ধ নিয়মের মধ্যে থাকো? আমরা প্রশ্নটা করি না। শুধু প্রশ্নটা কার কাছে করি? শুধু প্রশ্নটা তুলি নারীর ক্ষেত্রে। কেন তুলি? কারণ হচ্ছে নারী হচ্ছে দুর্বল। প্রশ্ন যদি তুলবেন, তাহলে দুই দিকের প্রশ্ন তোলার কথা, নারীর জন্য তোলার কথা, পুরুষের জন্য তোলার কথা। আপনি এত এত ওয়াজ শুনেন, ওয়াজে খালি নারীর পর্দা নিয়ে কথা বলে। কেন? আমাদের ধর্মে, আমাদের কোরআন শরীফে পুরুষের চোখের পর্দা নিয়ে কথা বলা হয় নাই? তাহলে সেই চোখের পর্দা নিয়ে তো কোনো কথা বলা হয় না। খালি নারীকেই কেন আপনি বারংবার পর্দা শিখান? তাকে কেন বারংবার সীমায়িত করার চেষ্টা করেন? আজকে আমাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিসরে মানুষজন অপব্যাখ্যা দেয়, নানা ধরনের অপব্যাখ্যা দেয়। আপনি কখনো খেয়াল করেছেন যে আমাদের যে স্কুল কলেজগুলো থাকে, গার্লস স্কুল কলেজগুলোর দিকে যদি তাকান, বয়েজ স্কুল কলেজগুলোর দিকে তাকান, তাহলে আপনি খেয়াল করে দেখবেন ছেলেদের স্কুলের কলেজের সামনে মেয়েরা যে দাঁড়িয়ে থাকে না, মেয়েদের স্কুল কলেজের সামনে এসে ছেলেরা দাঁড়িয়ে থাকে। তাহলে এই যে দাঁড়িয়ে থাকা, টিচ করা, তাকে পোক করা, এটাকে রোধ করার জন্য আপনি কাকে বলবেন? মেয়েদেরকে বলবেন না ওই পুরুষদেরকে বলবেন? নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন। আজকে যখন সমুদ্র সৈকতের কথা বলা হয়েছে, সেটি একটি পর্যটন নগরী, পর্যটন কেন্দ্র। আপনি একবার ভাবেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বসে আছেন, আপনি একটা অন্যায় কাজ করছেন। আমরা একটা প্রশ্ন করতে চাই, আমরা বিড়ি সিগারেট কিছু খাই না। এখন আপনারা যখন পাশের মানুষটা বিড়ি খান, সিগারেট খান, তখন তার ধোঁয়া গন্ধ তো আমাদের নাকে আসে। তখন আমি আপনাকে কি বলবো? আপনি দূরে যেয়ে খান, এতটুকু। এখন যদি আমি আপনার মুখ থেকে সিগারেটটা খুলে নিয়ে এসে আপনাকে জামা কাপড় খুলে কান ধরে উঠবাস করাই, তখন কি আপনি সেটাকে বলবেন সেটা সঠিক হয়েছে? বলবেন না। তাহলে আপনি কি করে? আমি বলছি না কোনো নারীর কোনো ভুল নাই, নারী ভুল করতে পারে, নারী অন্যায় করতে পারে। সেজন্য কি আছে? আইনের শাসন আছে। সেজন্য কি আছে? শুধু বিধিবদ্ধ নিয়ম আছে। আপনি সেই নিয়মের মধ্যে থেকে তাকে বলেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি আইন তুলে নেওয়ার কে? আপনি মনে করে দেখেন তো, জুলাই বিপ্লবের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত কত নারী সেদিন রাস্তায় নেমে এসেছিল। আমরা রাস্তায় নেমে এসেছিলাম। আমাদের থাকার কারণে যে সংখ্যা আপনি আজকে দেখতে পারেন না, যে সংখ্যা আপনি এত কম দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা অন্য বিশ্ববিদ্যালয়ে, আপনি দেখবেন যে এত ছেলে ছাত্র
ছিল, যাতে তাদের গায়ে আঘাত না লাগে। কিন্তু আপনি কি করলেন? যখন আপনার শেখ হাসিনা চলে গেল, তখন আপনি কি করলেন? আপনি সকল জায়গা থেকে নারীকে অনুপস্থিত করে দিলেন। আপনি বিভিন্ন মিডিয়াতে, ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করা শুরু করলেন। কি? যে নারী সমন্বয় ছিল সেই নারীকে আপনি বানিয়ে দিলেন, তার সম্পর্কে অযাচিত কথা বললেন, তাকে বললেন সে শাহবাগী, আর বললেন কি নারীর গায়ে গন্ধ। কেন ভাই? আপনি কি যে গন্ধটা নিছেন ফেসবুক থেকে কি গন্ধটা পাওয়া যায়? তাহলে আপনি এই কথাটা বলেন কেন? তাকে ছোট করার জন্য আপনি এই কথাটা বলেন। আপনার মনে পড়ে না আপনার জীবন রক্ষার জন্য যখন ওই মেয়েগুলা রাস্তায় নেমেছিল, তখন আপনার নাকে গন্ধ লাগে নাই? তখন আপনি কি করেছেন? এত কাপুরুষতা করবেন না। আপনি এবং আমরা দুজনই আল্লাহর সৃষ্টি, ঈশ্বরের সৃষ্টি, প্রকৃতির সৃষ্টি, যেভাবে দেখেন না কেন, আমরা যদি দুই পক্ষ হয়ে যাই তাহলে সভ্যতা বিপর্যিত হবে, সমাজ বিপর্যিত হবে। আপনারা এরকম পক্ষ তৈরি করবেন না। কিন্তু দুঃখ নিয়ে আমাদের বলতে হচ্ছে, সমন্বয় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে নারীকে আজকে আপনি আলাদা করে দিচ্ছেন। নারীকে আপনি মনে করছেন যে সে আপনার কাজে, আপনার কাঁধে পাশে কথা বলার যোগ্য না। এটা সত্য না। এটা সত্য হলে পরে পৃথিবী কোনোভাবে এই পর্যায়ে আসতে পারতো না। পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে আপনি এরকম অনেক ইতিহাস পাবেন। আমাদের মুক্তিযুদ্ধ বলেন, আমাদের জুলাই বিপ্লব বলেন, আমাদের যে কোনো জায়গায় যখনই তাকাবেন তখন দেখবেন নারী কিভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছে। আজকে পাহাড়ে যে আগুনে পড়ছে, পাহাড়ে আগুনে পোড়ার ষড়যন্ত্র কাদের? পাহাড়ের মানুষরা বাংলাদেশি না? আপনাদের মনে হয় না তারা বাংলাদেশের সীমান্তের, বাংলাদেশের নাগরিক? বাংলাদেশের সকল অধিকার সেই পাহাড়ের মানুষগুলোর পাওয়ার অধিকার আছে। তাহলে সেই মানুষগুলোর পক্ষে আমরা কেন দাঁড়াতে পারবো না? কেন আমাদের এবং আপনাদের, তাদের জীবনযাপনের ক্ষেত্রে এত পার্থক্য হবে? আপনি সীমান্ত পাহারা দেন, আপনি বিজেপি, বিডিআর, আমাদের বিএসএফ যারা আছে তাদেরকে সীমান্ত রক্ষী হিসেবে ব্যবহার করেন, সমস্যা নাই। কিন্তু ঘটনা হচ্ছে আপনি কেন তাদের জীবনযাপনকে সেনা শাসনের মধ্যে দিয়ে রাখবেন, সামরিক শাসনের মধ্যে দিয়ে রাখবেন? আপনারা অনেকে বলেন যে এই আদিবাসীরা হচ্ছে রাখাইন, তারা চীন থেকে আসছে, কুকি থেকে আসছে। ভাই আপনি বাঙালি, আপনি তো শঙ্কর, তাও তো তারা আসছে। আপনি তো কোথা থেকে আসেনি নাই, আপনি তো সবকিছুর মিশ্র শঙ্কর জাতি। তাহলে আপনি কে? তাহলে এই যে তত্ত্ব আপনারা দেন, এই তত্ত্ব আপনাদেরকে মিসগাইড করার জন্য দিতে হয়। তারা মানুষ। আপনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, পৃথিবীর সকল আদিবাসী, তাদের দেশের এক একটা সম্পত্তি, আমাদের তাদেরকে রক্ষা করতে হবে। তাদের সংস্কৃতি আমাদের জন্য ব্লেসিং, পাহাড় আমাদের জন্য ব্লেসিং, প্রকৃতি আমাদের জন্য আশীর্বাদ। এই আশীর্বাদকে আপনি যদি ক্ষুণ্ণ করেন তাহলে সেটি আপনার ঘরে আসবে। আচ্ছা, আবরারের কথা মনে আছে? আবরারকে কি বলেছিলেন? আবরারকে কি বলে পিটিয়ে হত্যা করা হয়েছিল? শিবির কর্মী বলে হত্যা করা হয়েছিল। তখন আমি এবং আমরাই তো সেটার প্রতিবাদ করেছিলাম যে কেউ শিবির করুক, দল করুক, লীগ করুক, ইউনিয়ন করুক, চোর হোক, ডাকাত হোক, ধর্ষক হোক, তাকে বিচার বহির্ভূতভাবে আপনি হত্যা করতে পারেন না। আপনার তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু দুঃখ নিয়ে বলতে হচ্ছে, আজকে আমি এই 40 দিনের মাথায় দেখতে পাচ্ছি আপনি শিবির তো ভালো কথা, কেউ ছাত্রলীগ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেই ছাত্রকে আপনি পিটিয়ে হত্যা করছেন 3 দফা। এবং আপনি কে? আপনি সমন্বয়ক। আপনি কে? আপনি সমন্বয়ক। ঢাকা বিশ্ববিদ্যালয়, ভাবতে পারেন একটা মানুষ যে কিনা মানসিক ভারসাম্যহীন, সেই মানুষকে আপনি খাওয়ালেন, তারপরে তার পরিবারের কাছে 36,000 টাকা আপনি কি চাইলেন? আপনি 36,000 টাকা তার কাছে মুক্তিপণ চেয়েছেন, তার পরিবারের কাছে। তারপরে আপনি সেই মানুষটাকে পিটিয়ে মারলেন। আপনি কোনো মানুষের পর্যায়ে পড়েন না, আপনি সন্ত্রাসী, আপনি কোনো সমন্বয়ক না। এটাকে কোনো মব জাস্টিস বলে না, এটাকে বলে মব কিলিং। তাকে আপনি ধরে বেঁধে সুচিন্তিতভাবে তাকে টার্গেট করে আপনি তাকে মেরেছেন। এই মব কিলিং যদি আপনি না থামাতে পারেন, ভাই মনে রাখবেন হাসিনা যেরকম আমাদের সবকিছু বন্ধ করে দিয়েছিল, কালকে আপনার সাথে আমার দ্বন্দ্ব হবে, আমি আপনাকে মব কিলিং এর মাধ্যমে মেরে ফেলবো। আপনি যদি এখন সোচ্চার না হন, আপনার মনে হচ্ছে ওই মানুষকে মারছে তো আমার কি হচ্ছে, কিন্তু আপনি মনে রাখবেন কালকে তার সাথে কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব হবে, সে আপনাকে বলবে ও তো অমুক তো ছাত্র লীগ করে, অমুক তো যুব লীগ করে, অমুক তো চোর, অমুক তো চাঁদাবাজ, তাকে আমি মেরে ফেলি। এই যে সহমত, এই সহমত আপনাকে ভাঙতে হবে। আপনাকে বুঝতে হবে যে এটি অন্যায়, অন্যায়কে চিহ্নিত
না। আপনি নারীকে মারবেন, আমরা রাস্তাতে এসে নামবো। আপনি মানুষকে হত্যা করবেন, বিচার পরিবর্ত হত্যা করবেন, আমার ভাইকে মারবেন, আমার বোনকে হেনস্থা করবেন, আমরা রাস্তায় এসে দাঁড়াবো। আপনি পাহাড় পোড়াবেন, আমরা রাস্তায় এসে দাঁড়াবো। আপনি ভাববেন না যে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে আপনি এককভাবে ফেলেছেন, কারণ সাধারণ আম জনতা যদি আপনার অস্ত্র না হতো তাহলে আপনি কিচ্ছু করতে পারতেন না। কয়জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গেছে এই আন্দোলনে? কয়জন? একজনও না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়জন ছাত্র মারা গেছে আন্দোলনে? একজনও না। সবচেয়ে বেশি ছাত্র মারা গেছে নর্দার্ন বিশ্ববিদ্যালয়, তারপরে মারা গেছে হচ্ছে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়। এত সবজি বিক্রেতা, রাস্তায় থাকা মানুষ যে কিচ্ছু করে না, চা বিক্রি করে যে ছেলেটা, সেই ছেলেটা মারা গেছে। এত সাধারণ মানুষ এই জন্য মরে নাই আমরা হাসিনা সরাই দিয়ে আরেক হাসিনার প্রতিস্থাপন করব। আমরা এই জন্য এখানে দাঁড়িয়েছি যে আপনাকে মানতে হবে, এই জনমানুষের কথা শুনতে হবে। আপনি নিরাপত্তা দিতে পারেন না। আমি বলতে চাই, রাষ্ট্র আর কতদিন পরে আপনি আবির্ভূত হবেন? আর কতদিন? 40 দিন পরেও কেন রাষ্ট্র আবির্ভূত হয় না? এই রাষ্ট্রকে আবির্ভূত করা খুব জরুরি। কেন আপনাকে বলতে হয় যে মন্দিরের সামনে পূজা আসবে, মন্দির পাহারা দিবে কারা? ছাত্ররা। কেন মন্দির পাহারা দিবে ছাত্ররা? আপনার জীবন পাহারা দিবে ছাত্ররা না রাষ্ট্র? উত্তর দেন। আপনার জীবনকে ছাত্ররা পাহারা দিবে না রাষ্ট্র পাহারা দিবে? পাহাড়ে কেন এরকম অবস্থা হবে? কেন বেদেপল্লী বলেন, কেন হিজড়া বলেন, কেন যৌনপল্লী বলেন, কেন তাদের এখানে এত বেশি আমাদের আক্রোশ হবে? আপনার দেশের আইন কি যৌনপল্লীদেরকে উঠায় দেয়? আপনি জানেন না যে আপনার দেশের আইনে কোন সেক্স ওয়ার্কার যদি নিজেকে বলে যে আমি সেক্স ওয়ার্কার এবং তার যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে সে বৈধ। তাহলে সেই যৌনকর্মীকে আপনি আঘাত করলেন কোন সাহসে? কেন আঘাত করলেন? সে বলছে আমার কাছে কাগজ আছে, লাইসেন্স আছে। আরে বাংলাদেশের সমস্যা কি জানেন? বাংলাদেশে যখনই মহিলা নিয়ে কথা বলা হয়, যেই মুহূর্তে নারী নিয়ে কথা বলা হয়, তখন আপনি ধর্মের দোহাই দেন। আচ্ছা, আমাকে একটা প্রশ্ন উত্তর দেন তো, এই যে ধর্মের দোহাই দিয়ে দিয়ে আমাদেরকে সম্পত্তির অধিকার দেন না, কিন্তু ধর্মের দোহাই দিয়ে তো মদ খাওয়া বন্ধ করেন না। বাংলাদেশের সবচেয়ে বড় লাভজনক প্রতিষ্ঠান কেরু এন্ড কং হয় কোত্থেকে? তখন আপনাদের ধর্ম কোথায় থাকে? ধর্ম কি বলছে আপনি মদ খান? কোনোদিন দেখছেন তাদের বিরুদ্ধে আন্দোলন করতে, একটা টু শব্দ করতে? কখনো করে না। যত আইন যতই আছে শুধুমাত্র নারীর ক্ষেত্রে, অসহায়ের ক্ষেত্রে, দুর্বলের ক্ষেত্রে, ক্ষমতার চর্চা দুর্বলের ক্ষেত্রে। আজকে বাংলাদেশের বাইতুল মোকাররম মসজিদের মধ্যে মারামারি করেন, তখন আপনার ধর্মানুভূতি কোথায় থাকে? মসজিদ কি মারামারি করার জায়গা? মসজিদের মধ্যে রক্তাক্ত করেন, তখন আপনার ধর্মানুভূতি কোথায় থাকে? ধর্মকে নিয়ে ব্যবসা করবেন না, ধর্মকে নিয়ে মেয়েদেরকে আর লাঞ্ছনা দিবেন না, কারণ ধর্ম কিন্তু মেয়েদেরকে এতটা নিচু করে দেখায় নাই। ধর্মেরও যতটুকু অধিকার আছে সেই অধিকারটুকু যদি ঠিক মতো দিতেন আজকে বাংলাদেশ ডিফারেন্ট হতো, অন্যরকম হতো। আপনি তাও করেন নাই। আপনাকে বুঝতে হবে যে মানুষ এখানে দাঁড়িয়েছে, আমি নারী এটা আমার পরিচয় না, আমি একজন মানুষ, আমি একজন বাংলাদেশী, এটা আমার পরিচয়। আমার কথা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি আমাকে নারী হিসেবে মূল্যায়ন করবেন না, আপনি আমাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে মূল্যায়ন করবেন। কারণ আমি নারী কোটাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হই নাই। নারী কোটাতে কেউ কিছু হয় না। যোগ্যতা অর্জন করার বিষয়, সেটা নারীর জন্য যেমন পুরুষের জন্য ঠিক তেমন। আপনি পুরুষ হলেই যোগ্যতাবান হবেন এমন হওয়ার কোনো কারণ নাই। আমি একটা কথা বলে শেষ করে দেব, পৃথিবী বদলে গেছে, পৃথিবীতে এখন এআই আসছে। এখন কিন্তু পেশি শক্তি দিয়ে যুদ্ধ চলে না, এখন মাথার শক্তি দিয়ে যুদ্ধ চলে। আর মাথার শক্তি বলেন আর পেশি শক্তি বলেন, শুনতে খারাপ লাগবে, যেই নারী একটা শিশু জন্ম দিতে পারে তার শক্তি, তার বুদ্ধিমত্তা, তার চেতনার কাছে কিন্তু আপনি আসলে টিকতে পারবেন না। কখনো নিজের বিবেককে প্রশ্ন করে দেখবেন, তাহলে নিজেই উত্তরটা পাবেন। এবং আরেকটা কথা বলে আমি শেষ করব, বাংলাদেশে কোনো নারী, বাংলাদেশে কোনো প্রান্তিক জনগোষ্ঠী, বাংলাদেশের কোনো মক্কেলিন, বাংলাদেশের